ফার্স্টে আমার ইন্ট্রোডাকশনটা দিই। আই এম বিক্রম চ্যাটার্জি ফ্রম থার্ড ইয়ার মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ওকে, গুড ইভিনিং এভরিবডি। ফার্স্ট অফ অল দেখ, আজকে একটা লুব্রিকেন্ট যে সিস্টেমটা, লুব্রিকেশন যে সিস্টেমটা অটোমোবাইলের, সেইটার উপর একটা ওয়েবিনার আজকে নেওয়া হচ্ছে। ফার্স্ট অফ অল লুব্রিকেশন সিস্টেমটার অনেক পার্টই আছে যেখানে লুব্রিকেশন ইউজ করা হয়, বাট মেনলি হচ্ছে ইঞ্জিন লুব্রিকেশন, যেটা নিয়েই ফার্স্ট অফ অল আমরা মানে পড়াশোনা করব। তো ফার্স্ট অফ অল আমি জানতে চাইছি তোদের কি ইঞ্জিন সম্বন্ধে কনসেপশন ক্লিয়ার আছে, মানে ইঞ্জিনে কাজ কি হয়, কিভাবে পাওয়ার তৈরি হয়? কেউ যদি একটু আনমিউট করে অ্যান্সারটা বল যদি জানিস। হ্যাঁ দাদা। আচ্ছা, কি জানিস তাও, মানে কিরকম কি মোশন রিলেটেড কিছু? কারণ দেখ, লুব্রিকেশন কিন্তু ওয়ান টাইপ অফ মোশন রিলেটেড। হ্যাঁ, পিস্টনের মোশন হয় ওই পিস্টন সিলিন্ডারের মধ্যে, তার ফলেই পাওয়ার জেনারেট হয়। আচ্ছা, কি মোশন থাকে ওটা? এটা ট্রান্সলেটরি মোশন। রেসিপ্রোকেটিং রেসিপ্রোকেটিং ইয়েস। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। রেসিপ্রোকেটিং। আচ্ছা, সাপোজ মনে কর একটা রেসিপ্রোকেটিং মোশন, একটা রোটারি মোশন, কার মধ্যে ফ্রিকশন বেশি হবে? রেসিপ্রোকেটিং রেসিপ্রোকেটিং। আচ্ছা, তো ঠিক আছে, বেসিক নলেজ আছে তোদের। আমি জাস্ট স্ক্রিনটা শো করাচ্ছি, বলবি ভিজিবল হচ্ছে কিনা। দাদা, রেসিপ্রোকেটিং এ কেন ফ্রিকশন বেশি হবে? রেসিপ্রোকেটিংটা ফ্রিকশন বলতে কি, এখানে কোনো রকম এয়ার ফ্রিকশনের কথা হচ্ছে না, এখানে জাস্ট ওয়্যার আউটের কথা হচ্ছে। মনে কর যেমন সিলিন্ডারের মধ্যে পিস্টনটা যাওয়া আসা করছে, তো এখানে কন্ট্যাক্ট সারফেস কাদের মধ্যে রয়েছে? সিলিন্ডার ওয়াল আর পিস্টনের মধ্যে। হ্যাঁ, ওয়ালের হ্যাঁ, মধ্যে। তো এবার যদি পিস্টনটা সিলিন্ডার ওয়ালের মধ্যে অনবরত মনে কর রেসিপ্রোকেট করছে, যাওয়া আসা করছে, তো দেয়ারফর তো একটা ওয়্যার আউট তো হবেই না ফেরাস মেটালের মধ্যে। আমি এই কথাটা বলতে চাইছি যে কোন মোশনের মধ্যে ইয়ে হয়। কারণ দেখ, রোটারি মোশনের মধ্যে কি কোনো রকম এরকম কোনো ওয়্যার আউট হয় কি, মানে দুটো কন্ট্যাক্ট সারফেসের মধ্যে? না। হ্যাঁ, না, হয় এটাই না। বলছি। এবার এয়ার ফ্রিকশন থাকতে পারে, ওটা আলাদা কথা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, দেখ তো স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ হয়েছে। দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ, না দাদা। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, দেখ ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে লুব্রিকেশন কি। ঠিক আছে। দেখ, আমি এখনই একটা কথা বললাম তোদেরকে যে কোথায় রেসিপ্রোকেটিং মোশন হচ্ছে, যেমন সিলিন্ডার ওয়াল আর পিস্টনের মধ্যে। তার মানে দেখ, দুটোর মধ্যে একটা কন্ট্যাক্ট সারফেস আছে। আমি যদি ভাবি আমার সিলিন্ডারটা দেখ ফিক্সড, পিস্টনটা তার মধ্যে মুভ করছে। ঠিক আছে। তারপর তাদের মধ্যে একটা রিলেটিভ মোশনও রয়েছে। এইবারে যদি পিস্টনটা অনবরত সিলিন্ডার ওয়ালের মধ্যে যাতায়াত করে, তাহলে দুটো ফেরাস মেটালের মধ্যে জাস্ট ওয়্যার আউট হতে থাকবে, যার ফলে কি হবে, হিট জেনারেট হবে, যেটা কিন্তু আমাদের মানে কখনোই এটা আমাদের কাছে গ্রাহ্য নয়। ঠিক আছে। তো যার জন্য আমরা লুব্রিকেশন করে থাকি। তো লুব্রিকেশন ইজ দ্য সায়েন্স অফ অ্যাডমিটিং এ সাবস্টেন্স বিটুইন টু সারফেসেস হুইচ আর ইন কন্ট্যাক্ট অ্যান্ড রিলেটিভ মোশন। যেমন আমরা এখানে সিলিন্ডার ওয়াল আর পিস্টন, এই দুটোর মাঝে আমরা চাই একটা যেন লুব্রিকেন্টের একটা যেন ফিল্ম তৈরি হয়ে যায় বা লেয়ার তৈরি হয়। ঠিক আছে। তার ফলে কি হবে, দেখ, যদি তাদের মাঝে একটা লেয়ার তৈরি হয়, তাহলে এই মুহূর্তে ওই পিস্টনের সারফেস আর সিলিন্ডার ওয়ালের সারফেস, এই দুটোর মধ্যে কোনো কন্ট্যাক্ট সারফেস নেই, তার কারণ তার মাঝে একটা ফ্লুইডের লেয়ার আছে। তার ফলে এই ফ্রিকশনটা কমে যাবে, যার ফলে পিস্টনটা আগের তুলনায় মানে ফ্রিলি মুভ করতে পারবে কিছুটা হলেও। এইটুকুটাকে সবাই বুঝতে পারছিস তো? একটু ইন্টারাক্ট করিস, নাহলে তো আমি ঠিক মতো বুঝতে পারবো না যে তোরা বুঝতে পারছিস কি। হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যালো। আচ্ছা, হ্যাঁ। দেন হোয়াট ইজ লুব্রিকেন্ট? হ্যাঁ, কেউ কিছু বলবি? না, না দাদা। বললাম বুঝেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখ, সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ লুব্রিকেন্ট। আমরা এই লুব্রিকেশন করার জন্য কোনো ওয়েল বা কোনো সেমি সলিড, যেমন তোর গ্রিজ যদি ইউজ করি, ঠিক আছে, যে সাবস্টেন্সগুলো ইউজ করছি সেগুলো হচ্ছে কিন্তু লুব্রিকেন্ট। এবারে জানতে হবে নিড অফ লুব্রিকেন্ট কি।
মানে লুব্রিকেন্টের দরকারই কি আমার? দেখ, ফার্স্ট অফ অল রিডিউস ফ্রিকশন অ্যান্ড ওয়্যার। এইটা কারো বুঝতে অসুবিধা আছে ওই সিলিন্ডার আর পিস্টনের অ্যারেঞ্জমেন্ট থেকে? না 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 না। ঠিক আছে। না দুই হচ্ছে প্রোটেক্ট ফ্রম রাস্টিং। তাই একটা কথা বলি, একটা ফেরাস মেটালের উপর রাস্ট কখন পড়ে? কেউ একজন বল, আনমিউট করে। ওয়াটারের যখন ওয়াটার অক্সিজেনের সাথে যখন অক্সিডেশন হয়, অক্সিডেশন, হ্যাঁ। ঠিক। অক্সিডেশনের মানে কোনো ময়েশ্চার কন্টেন্ট বা কোনো এয়ারের অক্সিজেন কন্টেন্টে এলে সেটা রাস্টিং হতে পারে। এবারে ভাব, হ্যাঁ দাদা। আমার সিলিন্ডার ওয়াল আর পিস্টনের সারফেস, ঠিক আছে, এই দুটোর মধ্যে আমি একটা লুব্রিকেন্ট ওয়েলের লেয়ার ক্রিয়েট করে দিলাম। তো এইবারে কি আর ময়েশ্চার কন্টেন্টের সাথে সিলিন্ড্রিক্যাল ওয়ালের কি কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট রইলো যে ওর উপরে রাস্ট পড়বে? না। হ্যাঁ, তাহলে তাহলে না। এক পক্ষে এটা সিলিন্ডার ওয়ালকে রাস্টিং থেকে বাঁচিয়ে নিল। আচ্ছা, থার্ড হচ্ছে দেখ, কুল দ্য মুভিং পার্টস। আচ্ছা, আমরা সবাই তো জানি যে ইঞ্জিনে পাওয়ার জেনারেট হয়, দেয়ারফর ইঞ্জিনের নিশ্চয়ই টেম্পারেচার অনেক হাই হবে। সেটা ডিপেন্ড করবে কি টাইপের ইঞ্জিন সেটার উপরও। প্লাস দেখ, সিলিন্ডার ওয়েলের মধ্যে পিস্টনটা বারবার রেসিপ্রোকেট করছে। যদি আমি লুব্রিকেন্ট ওয়েল ইউজ না করি, দেয়ারফর ফ্রিকশন ওয়্যার আউটের জন্য তো টেম্পারেচার আরো বাড়বে, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বেড়ে যাবে টেম্পার। তো সেক্ষেত্রে লুব্রিকেন্ট যে ওয়েলটা আমি ইউজ করছি, সেই ওয়েলটার না একটা যেটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আচ্ছা, স্পেসিফিক হিট সম্বন্ধে সবাই জানিস তো? আচ্ছা, তো স্পেসিফিক হিট হ্যাঁ। ক্যাপাসিটিটা বেশি হয়, তার ফলে কি হয় জানিস তো, ও ওই সিলিন্ডার ওয়াল থেকে না হিটটাকে মানে তো টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে আসতে পারে, ঠিক আছে, হিটটা ক্যারি ওয়ে করে, ঠিক আছে, বহন করে, ঠিক আছে। তো দেয়ারফর কিছুটা হলো ইঞ্জিন সারফেসটা আগের তুলনায় ঠান্ডা হলো, ঠিক। তারপর দেখ, সেকেন্ড হচ্ছে ওয়াশিং অ্যাওয়ে দ্য প্রোডাক্ট অফ ওয়্যার অ্যান্ড কম্বাসন। এটা হচ্ছে লুব্রিকেন্ট ওয়েলের একটা মানে ডিটারজেন্ট যে এফেক্ট, মানে তার ডিটারজেন্সি একটা প্রপার্টি, ঠিক আছে। প্রথম কথা, কেউ আমাকে বল যে কম্বাসন প্রোডাক্ট হিসাবে পিস্টন বা সিলিন্ডারের ওয়ালের ওপরে বা ইঞ্জিন পার্টসের ওপরে কি পড়ে থাকতে পারে কম্বাসন প্রোডাক্ট হিসাবে? কার্বন কার্বন কার্বন। কার্বন। আচ্ছা, আর যদি পিস্টন আর সিলিন্ডার ওয়ালের মধ্যে যেহেতু বারবার মনে কর ফ্রিকশন হচ্ছে, ওয়্যার আউট হচ্ছে, তার ফলে তো কিছু ফেরাস মেটাল থাকবে, মেটেরিয়াল জাস্ট গুঁড়ো গুঁড়ো। তো এইগুলোকে সবগুলোকে ওয়াশ আউট করে নিয়ে চলে আসে লুব্রিকেন্ট ওয়েলটা। তাহলে আমরা এইটা একটা বেনিফিট পাচ্ছি। 3 নাম্বার লাস্ট এই অপশনটা হচ্ছে ফর্ম এ গুড সিল বিটুইন দ্য পিস্টন রিংস অ্যান্ড সিলিন্ডার ওয়াল। আচ্ছা, এইটা জানার আগে তোরা কি জানিস যে পিস্টন রিং এর কাজ কি, বা কত ধরনের পিস্টন রিং ওখানে থাকে? টু টাইপস। আচ্ছা, কি কি? কম্প্রেশন একটা হচ্ছে কন্ট্রোল অয়েল পিস্টন, আর হচ্ছে একটা হচ্ছে গ্যাস টাইপ পিস্টন। আচ্ছা, তো ওয়েল রিংটার কাজ কি? অয়েলিংটা নিচে অয়েল গুলোকে যাতে মানে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যেতে দেয় না। লুব্রিকেন্ট ওয়েলটাকে যাতে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যেতে না দেয়, নাহলে ওরও কম্বাসন হতে শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ ওপরে যে কম্প্রেশন রিং বা গ্যাস রিং যে বললি, ওইটার কাজ কি? হ্যাঁ হ্যাঁ। ওইটার কাজ ওটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা তৈরি হয় সেটাকে লিক প্রুফ করে অ্যাকচুয়ালি। আচ্ছা, যাতে লিক করে ক্র্যাঙ্ক কেসের মধ্যে বা ইঞ্জিনের আদার পার্টসের মধ্যে যাতে না আসতে পারে, হ্যাঁ, তাই তো? ক্র্যাঙ্ক কেসের মধ্যে না আসে। হ্যাঁ। আচ্ছা ইঞ্জিন সিলিন্ডারের বাইরে যাতে না বেরোতে পারে। আচ্ছা, ঠিক বললি। দেখ, এখানে লুব্রিকেন্ট ওয়েলটাও না একটা সিলের মতো কাজ করে। কিরকম? দেখ, যদি পিস্টন আর সিলিন্ডারের মধ্যে ও নিজের একটা লেয়ার তৈরি করে নিতে পারে, তারপরে নিশ্চয়ই ওই ইঞ্জিনের মধ্যে যে কম্বাসনের পর যে গ্যাসগুলো জেনারেট হলো, ঠিক আছে, সেই গ্যাসগুলো কিন্তু কোনো রকম ভাবেই ক্র্যাঙ্কেসে আসতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা একটা বেনিফিট হিসেবে আমরা পাই। কেউ বুঝতে পারলি না এরকম আছে কি? হ্যালো, বুঝেছি না। আচ্ছা, বুঝেছি। তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখ, এবারে দেখ, লুব্রিকেন্ট তার কাজ যাতে এফিসিয়েন্টলি করতে পারে, তাহলে তার জন্য তার কি কি প্রপার্টিজ থাকা দরকার। ফার্স্ট প্রপার্টিজ আছে দেখ, এ হাই বয়লিং পয়েন্ট
অ্যান্ড এ লো ফ্রিজিং পয়েন্ট। জাস্ট থিঙ্ক কর যে ওর বয়েলিং পয়েন্ট হাই, তার ফলে ওর কিন্তু ভেপারাইজ হওয়ার টেন্ডেন্সিটা কিছুটা কমবে, কারণ ইঞ্জিনে অনেক হাই টেম্পারেচার রিচ করে। আর ফ্রিজিং পয়েন্ট লো, কোনো রকম ভাবে যদি সারাউন্ডিংস টেম্পারেচার খুব নিচেও হয়, তাতেও একটা টেন্ডেন্সি রইবে ওর ফ্লুইড বিহেভিয়ারটাকে বজায় রাখার জন্য। তাহলে দেখ, একটা ওয়াইড রেঞ্জের মধ্যে ও কিন্তু ফ্লুইড হিসেবেই রয়ে গেল, যার ফলে ও ওই রেঞ্জের মধ্যে কিন্তু লুব্রিকেট করতে পারবে। ঠিক আছে, দেন একটা আছে হাইলি ভিসকাস। আচ্ছা, ভিসকোসিটি সম্বন্ধে কার কি নলেজ আছে? ভিসকোসিটি হচ্ছে ইন্টারনাল ফ্লুইড ফ্রিকশন। এর জন্য কি হতে পারে? না, আই মিন বলছি, মনে কর একটা ফ্লুইডের ভিসকোসিটি বেশি, তার ফলে কি হবে? ফ্লোতে বাধা ফ্লুইবিলিটি পিস্টনটার মধ্যে আটকে যেতে পারে ওই এটা। আচ্ছা, তার মানে কি ওয়েলটা একটু বেশি থিক হবে, তাই তো, ডেন্স হবে। হ্যাঁ Yes. বেশি। আচ্ছা, এবার দেখ, যদি আমার ডেন্স না হয়, যদি খুবই মনে কর ভিসকোসিটি খুবই কম হয়ে গেল, তার মানে অ্যাজ এ ওয়েল মানে ওয়াটারের মতো যদি হয়ে গেল, তাহলে কি ওইটা ওই পিস্টন আর সিলিন্ডার ওয়ালের মধ্যে কি লেয়ারটা তৈরি করতে পারবে বা বজায় রাখতে পারবে লেয়ারটা? না দাদা, না। তখন পারবে না, পারবে না। বেরিয়ে যাবে। বেরিয়ে বেড়ে যাবে। যাবে। তো তার মানে নিশ্চয়ই এটাকে ডেন্স হতে হবে, তাহলে ভিসকোসিটি বেশি হতে হবে। ঠিক আছে, এবারে তোরা এইটাও জানিস হয়তো যে যদি আমাদের কোনো রকম ভাবে টেম্পারেচার রিচ করতে থাকে, মানে বাড়তে থাকে, তাহলে ভিসকোসিটি কিন্তু কমতে থাকবে। এটা জানিস তো সবাই, ফ্লুইডের ক্ষেত্রে, জাস্ট লিকুইডের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, তো এইবারে এইটাকে মেজার করার জন্য একটা ভিসকোসিটি ইন্ডেক্স আছে। ঠিক আছে, যদি এই ভিসকোসিটি ইন্ডেক্স বেশি হয়, ঠিক আছে, তার মানে জেনে রাখতে হবে যে ওই লুব্রিকেন্ট ওয়েলটার টেম্পারেচার চেঞ্জের সাথে ওর ভিসকোসিটি চেঞ্জটা খুব কম। ঠিক আছে, তো এইগুলোকে মেজার করা হয়, দেখবি এই নামটা যদি জেনে থাকি, সেবোল্ট ইউনিভার্সাল যে প্রসেস, তার দ্বারা। ঠিক আছে, অনেক প্রসেস আছে, তার মধ্যে এইটা মানে বেশি এর নামটাই শোনা যায়। ঠিক আছে, দেন আসছে দেখ অ্যাডেসিভনেস। লুব্রিকেন্ট ওয়েলকে ফেরাস সারফেসের সাথে কিছুটা হলো স্টিক মানে চিটে রওয়ার জন্য ওর মধ্যে কিছু অ্যাডেসিভ থাকা দরকার। ঠিক আছে, এই জন্য দেখবি প্রত্যেকটা লুব্রিকেন্ট ওয়েলেরই যদি তুই কম্পোজিশনে যাস, 10 to 20% অ্যাডিটিভ তো থাকেই। ঠিক আছে, দেন হচ্ছে কেমিক্যাল স্টেবিলিটি। আচ্ছা, এখানে কেউ আমাকে বল যে কেমিক্যাল স্টেবিলিটির কি জন্য দরকার এখানে এই মুহূর্তে? কোনো কিছুর সাথে রিয়াকশন করবে, ঠিক আছে, যেমন রিঅ্যাকশন করে। আর দেখ, cylinder রিঅ্যাকশন ওয়ালা করার fluid জন্য করানো। কন্ডিশনও কিন্তু ওর কাছে রয়েছে। এক নাম্বার মেটাল সারফেস, 2 নাম্বার তোর রয়েছে আমাদের হাই টেম্পারেচার রিচ হচ্ছে। এগুলো কিন্তু রিঅ্যাকশনের জন্য খুবই দরকার হয়। তো দেখ, যদি কোনো রকমে ওটা অক্সাইড তৈরি করে নিল লুব্রিকেটিং ওয়েলটা, তাহলে কিন্তু সমস্ত ওয়ার্কিং পার্টসের কাজ কিন্তু বাধা পড়ে যাবে। ঠিক আছে, প্লাস 2 নাম্বার মনে কর হাই টেম্পারেচার যেহেতু ওখানে রিচ করছে, তার ফলে কোনো রকম ভাবে যদি লুব্রিকেন্ট ওয়েলটা ডিকম্পোজ হয়ে যায়, তার ফলে কিন্তু কার্বনের যে ডিপোজিটটা ওইটা আরো বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাকে কেমিক্যালি তাহলে স্টেবল হওয়া হ্যাঁ। দরকার। আচ্ছা, এবার আছে লো পুয়ার পয়েন্ট। প্রথম কথা, পুয়ার পয়েন্ট কি এটা জানতে হবে। ঠিক আছে, দেখ, পুয়ার পয়েন্ট হচ্ছে একটা সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার, বুঝলি তো? মানে এই টেম্পারেচার রেঞ্জ পর্যন্তই কিন্তু একটা ফ্লুইড ফ্লো করতে পারে। যদি কোনো রকমে তার সারাউন্ডিংস টেম্পারেচার ওই টেম্পারেচারের তুলনায় নিচে চলে যায়, তাহলে কিন্তু ওই ফ্লুইড কিন্তু আর ফ্লো করতে পারবে না, অ্যাজ এ সলিড বা প্লাস্টিকের মতো আচরণ করবে। ঠিক আছে, এবার মনে কর হতেই পারে কখনো কন্ডিশন এমন হয়ে গেল যে সারাউন্ডিংস টেম্পারেচার খুবই কম, তো দেয়ারফর লুব্রিকেটিং ওয়েলটা তো ফ্লো করাই বন্ধ করে দেবে। এই জন্য একটা আমাদের যদি ভালো লুব্রিকেটিং ওয়েল আমরা যেহেতু ইউজ করছি ইঞ্জিনের জন্য, তার কিন্তু পোর পয়েন্ট খুবই কম হওয়া উচিত। ঠিক আছে, প্রায় -65 to -10 অ্যাপ্রক্স বলছি, এই রেঞ্জে হওয়া দরকার। ঠিক আছে, এবার দেখ, এই যে পোর পয়েন্টটা, এটা কিন্তু ডিপেন্ড করবে প্রত্যেকটা লুব্রিকেন্ট ওয়েলের ভ্যারিও করবে। ঠিক আছে, কারণ কোন লুব্রিকেন্ট ওয়েলে কি পরিমাণ প্যারাফিন বা ওয়্যাক্স ইউজ হচ্ছে তার উপরে।
যদি কারো ওয়েক্সের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু তার পোর পয়েন্ট বেশি হবে, ঠিক আছে। আর পোর পয়েন্ট মেজার করারও একটা প্রসেস হচ্ছে তোর, এটা ফুল ইয়েটা হচ্ছে ASTM D97, এইভাবে এর নামটা, ঠিক আছে। এটা একটা ম্যানুয়াল মেথড আর কিছুই না, ঠিক আছে। জাস্ট মানে আমি এখানে দেখ কি বললাম, যে কতটা লো টেম্পারেচার পর্যন্ত ও ফ্লো করতে পারছে। তো সাপোজ আমি একটা ওয়েল নিলাম, ধরে নে, ফার্স্টে ওটাকে একটা পাত্রে নিয়ে ওটাকে ফার্স্টে প্রি হিটেড করলাম, ঠিক আছে। দেন ওকে আস্তে আস্তে ঠান্ডা করছি, এবং আমি টেম্পারেচার দিয়ে এই তো থার্মোমিটার দিয়ে আমি কিন্তু টেম্পারেচার মেজারও করতে থাকছি। তা আমি তো বুঝতে পারবো যে কোন টেম্পারেচারে এসে সেই ফ্লুইড ফ্লো করাই বন্ধ করে দিল, বা অ্যাজ এ সলিড, অ্যাজ এ প্লাস্টিকের মতো হয়ে গেল, ঠিক আছে। এইবারে দেখ তার পরের পয়েন্ট হচ্ছে হাই ফ্ল্যাশ পয়েন্ট। আচ্ছা শোন, এই পয়েন্টগুলো যদি কেউ বুঝতে না পারিস আমাকে কিন্তু বলিস, হ্যাঁ। আচ্ছা, হাই ফ্ল্যাশ পয়েন্ট, ফ্ল্যাশ পয়েন্ট কি, কেউ কি জানিস কিছু? না। মনে নেই এখন। আচ্ছা, বলে দাও। হ্যাঁ নিশ্চয়ই। শোন, ফ্ল্যাশ পয়েন্টটা কি, মনে কর ইঞ্জিনের ভেতরে টেম্পারেচার অনেকটা রিচ হয় কিন্তু, ঠিক আছে। দেয়ারফর যে লুব্রিকেন্ট অয়েলটা আমি ইউজ করছি ওইটা ওই রেঞ্জের মধ্যে থাকে। তো এইবারে ওর মধ্যে না কিছু কিছু ভেপার জেনারেট হতে থাকে, যে ভেপারগুলো যদি কোনো রকম কোনো তোর ফ্লেমের সংস্পর্শে চলে এলো তাহলেই কিন্তু ওটা জাস্ট ইগনাইট হওয়া শুরু হয়ে যাবে, মানে জ্বলতে হয়ে যাবে, জ্বলা শুরু করে যাবে, ঠিক আছে। তো এই জন্য আর আর যে টেম্পারেচার এটা হয় সেটাই কিন্তু ফ্ল্যাশ পয়েন্ট, ঠিক আছে। তাহলে আমাদের লুব্রিকেন্ট ওয়েলের কি হওয়া উচিত, যে তার ফ্ল্যাশ পয়েন্ট অনেক বেশি হওয়া উচিত, ঠিক আছে। আচ্ছা, এই ফ্ল্যাশ পয়েন্টের সাথে কিন্তু অটো ইগনিশন টেম্পারেচারটাকে কিন্তু গোলালা হবে না। কেউ কি জানিস অটো ইগনিশন টেম্পারেচার কি? হ্যাঁ, অটো ইগনিশ হ্যাঁ বল বল। মানে হচ্ছে যখন আর কি ফুয়েলটা স্পার্ক ক্রিয়েট করার আগেই আর কি জ্বলে যায়, ঠিক আছে। একটা আচ্ছা, এমন টেম্পারেচারে তাহলে চলে যায় যে ফ্ল্যাশ পয়েন্ট মানে ওর ইনিশিয়াল টেম্পারেচারে চলে যায়। ফ্ল্যাশ পয়েন্ট আর এটার সাথে তো একটা তফাৎ আছে না। দেখ, ফ্ল্যাশ পয়েন্টের ক্ষেত্রে আমার কিন্তু একটা এক্সটার্নাল তোর ফ্লেমের সোর্সের কিন্তু দরকার হয়, কিন্তু অটো ইগনিশন টেম্পারেচারে কোনো রকম কোনো অয়েলের কিন্তু কোনো কোনো সোর্সের দরকার হয় না, ও এমনিই জ্বলে উঠবে, ঠিক আছে। এটাই কিন্তু হ্যাঁ হ্যাঁ মেন তফাৎ এই দুটোর মধ্যে, ঠিক আছে। এবারে ফ্ল্যাশ পয়েন্ট মানে এটা কেন হয়, মানে কেন জ্বলে যায়, তার কারণ হচ্ছে দেখ লুব্রিকেন্ট অয়েলের মধ্যে তো অনেক ভোলাটাইল সাবস্টেন্স থাকেই না, যার জন্য এটা হয়। দেন নেক্সট পয়েন্ট আসছে তোর হাই ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্টটা এই ফ্ল্যাশ পয়েন্টের তুলনায় টেম্পারেচারটা বেশি হবে, ঠিক আছে। এটাতে কি হবে, ওই লুব্রিকেটিং অয়েলটা না জ্বলতে শুরু হয়ে যাবে, পুরো বার্ন আউট হতে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের ইঞ্জিনের ফায়ার হ্যাজার্ডের একটা ইন্ডিকেশন। আর সবসময় এই ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্টের মধ্যে মিনিমাম হলেও 10 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাপ থাকা দরকার। কেন বলছি দেখ, মনে কর ফ্ল্যাশ পয়েন্ট কারো যদি কিছু হলো, ধরে নেয় সাপোজ 225 ডিগ্রি সেন্টিগ্রেড বা সামথিং, আর মনে কর ফায়ার পয়েন্টটা হয়ে গেল 226, জাস্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেডের তফাৎ। তো ফ্ল্যাশ পয়েন্টে যে ওর ভেপারগুলো থাকবে, ওয়েল ভেপারগুলো, ওইগুলো তো জ্বলতে জ্বলতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেরিয়ে যাবে, বেড়ে যাবে কিনা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা মানে গোটা ইঞ্জিনে ফায়ার আউটের একটা ইয়ে থাকবে, প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সেই জন্য দুটোর মধ্যে মিনিমাম যেন একটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডের গ্যাপ কিন্তু থাকে, ঠিক আছে। বল এই পয়েন্টগুলোর মধ্যে কার কি বুঝতে অসুবিধা আছে সেটা বল। হ্যালো দাদা, ফ্ল্যাশ পয়েন্টটা আরেকবার বলবে? আরেকবার বলবে? আচ্ছা হ্যাঁ বলছি। দেখ, ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে একটা লোয়েস্ট টেম্পারেচার, ঠিক আছে। যে টেম্পারেচারে আমার ওই লুব্রিকেটিং অয়েল থেকে যে ভেপারগুলো জেনারেট হয়ে আছে লুব্রিকেন্ট অয়েলের উপরে, সেইগুলো কোনো রকম কোনো এক্সটার্নাল ফ্লেমের সংস্পর্শে এসে জ্বলতে শুরু হয়ে গেল, মানে জাস্ট মানে ইগনিশন ওর স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। সেই টেম্পারেচারটা হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। এবারে বল বুঝতে পারলি কিনা, কিন্তু একটা এক্সটার্নাল সোর্স লাগবে, ঠিক আছে। এটাও মেজার করা যাবে, হ্যাঁ দাদা, বুঝতে এটাও মেজার করা যাবে কিভাবে দেখ, মনে কর একটা কন্টেনারের মধ্যে তুই লুব্রিকেন্ট অয়েল নিলি, এবারে ওর মধ্যে তুই একটা থার্মোমিটারও রাখলি, কারণ টেম্পারেচারই তো আমাদেরকে মেজার করতে হবে।
এবারে মনে কর তুই এটাকে হিট করতে গেলি, ঠিক আছে, হিট করতে করতে আর তার পাশেই একটা এক্সটার্নাল সোর্স নিয়ে রাখবি, ফ্লেমের সোর্স, ঠিক আছে, যেটাকে ওর কাছে মানে বারবার পাস করাবি। দেখবি একটা সার্টেন একটা টেম্পারেচার আসবে যেটাতে কিন্তু ওটা তোর মানে কি বলবো জ্বলে উঠবে, ঠিক আছে। তো মানে জাস্ট ওয়ান টাইপ অফ ফ্লেম জেনারেট হয়ে যাবে ওইটা থেকেই। তো সেই পয়েন্টটাই হচ্ছে কিন্তু ওই লুব্রিকেন্ট অয়েলের ফ্ল্যাশ পয়েন্ট। এবারে কে বলে এটা বুঝতে পারলি না? আচ্ছা, যখন ফ্ল্যাশ পয়েন্টটা আসবে হুম, তখন মানে মানে যে আগুনটা জ্বলে উঠলো ওই ভেপারের জন্য, ওইটার জন্য পুরো লুব্রিকেন্টটা তো জ্বলে যাবে না? ওই তখনই তো ইঞ্জিনটাকে বন্ধ করে দেওয়া দরকার। সেই জন্যই তো ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্টের মধ্যে 10 ডিগ্রি মিনিমাম 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তফাৎ হওয়া দরকার। কারণ তখন যদি আমার ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো আস্তে আস্তে তো ওটা ঠান্ডা হতে শুরু হয়ে মানে যাবে। মানে মানে ওটা কি ওই উপরটাতেই জ্বলতে থাকবে, মানে হ্যাঁ, ভেপারটা যেমন তারপর- যেমন হবে? হ্যাঁ, সেই জন্যই বলছে মিনিমাম যেন 10 ডিগ্রি সেন্টিগ্রেডের তফাৎ হয়। ওই তো বললাম না, যদি 225 থেকে 226 দুটোর মধ্যে যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেডের তফাৎ থাকে তাহলে তো ইঞ্জিনটাই জাস্ট ফায়ার এরিয়াতে পরিণত হয়ে যাবে, মানে যেটা খুবই একটা ডেঞ্জারাস পজিশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কারো কিছু? তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। এবারে দেখ এখানে বলছে কোন কোন পার্টসে ইঞ্জিন লুব্রিকেশনের দরকার হয়। প্রথম কথা পিস্টন এন্ড সিলিন্ডার। আচ্ছা, ক্র্যাঙ্কশ্যাফট সবাই জানিস তো? ক্র্যাঙ্কশ্যাফট বা ক্র্যাঙ্কশ্যাফট দেখেছিস তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা, তাহলে মেন ক্র্যাঙ্কশ্যাফট বিয়ারিংস, স্মল এন্ড এন্ড বিগ এন্ড বিয়ারিংস অফ কানেক্টিং রড। কানেক্টিং রড সবাই দেখেছিস বা জানিস কোনটা কানেক্টিং রড বলে? হ্যাঁ আচ্ছা, ক্যামশ্যাফট এন্ড ইটস বিয়ারিং। ক্যামশ্যাফট বা ক্যামের কাজ কি জানিস? ভালভটাকে ওপেন ক্লোজ করা। হ্যাঁ হ্যাঁ, অন করা। আর ভালভ অপারেটিং মেকানিজম। দেখ এখানে একটা পাশে একটা ইমেজ দেওয়া আছে, দেখ এটাতে কিন্তু প্রত্যেকটা পার্টস দেখানো আছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখে নে একবার সবাই পার্টস গুলো। আচ্ছা, পরের স্লাইডে যাব। হ্যাঁ আচ্ছা, এই পুশ রডটা কি? কোথায় পুশ রড বলতে ভালভ মেকানিজমের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, valve ওইটাই mechanism- ঠেলছে ওই হ্যাঁ, ওইটাই ইয়েটাকে। ঠেলবে। মেন হচ্ছে ওইটা ক্র্যাঙ্কশ্যাফট থেকে যখন যেহেতু মনে কর ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে তো সেখান থেকে পাওয়ার নিয়ে ক্যামশ্যাফটও ঘুরবে, ঠিক আছে। ওই ক্যামশ্যাফট আর পুশ রডের হেল্পে ভালভটা ওপেন হবে, ঠিক আছে। ওখানে একটা রকার মেকানিজম করা থাকে, ঠিক আছে। এবার দেখ, দাদা তৌফিক জন হয়ে বলছি। টপিক মেসেজ করছে দাদা। আচ্ছা তো ওটা ওকে দাঁড়া আমি পুষ্পককে মেসেজ করে ওকে এবার পাঠাতে পারো, নিয়ে এসছো। আচ্ছা সৌভিক, বিক্রম তুই তো বললি ইয়ে করছিলি তো, রেকর্ড করছিস তো তুই? হ্যাঁ, আমি তো রবিএসে রেকর্ড করছি। আচ্ছা আচ্ছা, আর তাহলে আমি তো চেক record- বাইরে ছিলাম সেই জন্য রেকর্ড করতে পারিনি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিক্রম যেহেতু করছে তো ওই করুক আজকে। ওকে ওকে দাদা। ঠিক আছে, বিক্রম রেকর্ডটা Continue বাড়িয়ে দিস, হ্যাঁ। বিক্রম তুই পাঠিয়ে দিস। হ্যাঁ। তুই কন্টিনিউ কর। হ্যাঁ, ঠিক আছে। দেখ এবার এই স্লাইডে আমরা দেখব টাইপস অফ ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম। আমাদের 3 টাইপস অফ ইঞ্জিন লুব্রিকেশন হয়ে থাকে। একটা হচ্ছে মিস্ট লুব্রিকেশন, একটা ওয়েট সাম লুব্রিকেশন, একটা ড্রাই সাম লুব্রিকেশন। ওয়েট সাম লুব্রিকেশনকে আবার 3 টাইপস ভাগ করা হয়েছে। একটা স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, একটা স্প্ল্যাশ অ্যান্ড প্রেশার লুব্রিকেশন, একটা হাই প্রেশার লুব্রিকেশন। আমি এর ফার্স্ট টাইপে যাচ্ছি। দেখ এখানে আছে মিস্ট অর পেট্রোয়েল লুব্রিকেশন। দেখ এর যে নামটা আছে পেট্রোয়েল মানে কি পেট্রোল প্লাস ওয়েল, ঠিক আছে। মানে এখানে যখন তোর ট্যাঙ্কে পেট্রোল ঢালা হবে, পেট্রোল আর লুব্রিকেন্ট ওয়েলকে মিক্স করে ঢালা হবে, ঠিক আছে।
তো এটা ইউজ কোথায় হয়, মেন কথা এটা ইউজ হয় 2 স্ট্রোক ইঞ্জিনে। যেমন তোর বাইক, যেগুলো আগেকার দিনে যে বাইক বা স্কুটার যেগুলো ছিল হ্যাঁ। এবারে কথা বলি কেন ইউজ হয়, মানে আমি কেন এটা মিক্সিং করে ইউজ করব। অন্য ক্ষেত্রে যেমন পরে দেখতে পাবি আমি একটা ওয়েল প্যান রেখে এখানে ওয়েল রাখবো ক্র্যাঙ্কেসের নিচে, তো দেন ওইটা দিয়ে লুব্রিকেট করবো যখন ওয়েট সাম পড়বো আমরা। দেখ এইখানে না এই 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ক্র্যাঙ্কেস থেকেই না যে আমাদের যে চার্জ, যে ফুয়েল অ্যান্ড এয়ার মিক্সচার যেটা, তার কিন্তু কম্প্রেশন স্টার্ট হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু এখানে আলাদাভাবে কোনো ওয়েল প্যান বা ওয়েল সাম্প ইউজ করতে পারি না। এই জন্যই এখানে পেট্রোল আর ওয়েলকে মিক্স করে ট্যাঙ্কে পাঠানো হয়, ঠিক আছে। এবারে এই মিক্সিং রেশিওটাও কিন্তু একটা স্পেসিফাইড রেশিও, যেমন তো 3 to 6%। আচ্ছা, তোরা কেউ কি 2 স্ট্রোক মানে ইঞ্জিন সম্বন্ধিত গাড়ি দেখেছিস? হ্যাঁ দেখেছি। আচ্ছা, দেখেছি। হ্যাঁ, তো এটা দেখে থাকলে দেখবি যদি 2 স্ট্রোক ইঞ্জিনের যে সমস্ত গাড়ি, ওই গাড়ি স্টার্ট হলে প্রচন্ড ধোঁয়া নির্গত হয়, স্মোক নির্গত হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কারণটা কি, এই যে মনে কর আমি পেট্রোলটাকে আর আমার লুব্রিকেন্ট অয়েলকে মিক্সিং করে পাঠালাম, এর ফলে কি হয়, পেট্রোলের কম্বাসনের সাথে সাথে না ওই লুব্রিকেন্ট অয়েলেরও তোর পার্সিয়ালি বা মানে তোর ফুললি কম্বাসন হয়ে যায় কিছুটা পরিমাণ, যার ফলে ওই স্মোকটা নির্গত হয়, ঠিক আছে। তো দেখ এই তো বলছি হ্যাঁ 2 স্ট্রোক ইঞ্জিন গুলোতে এক্সস্টের জন্য কোনো ভালভ থাকে না? ভাল, প্রথম কথায় এইখানে কোনো ভালভ বলাটা Port থাকে, port। ঠিক আছে, কারণ এখানে ভালভ ইয়ে করার জন্য কোনো মেকানিজমও নেই, ঠিক আছে। যেমন দেখ এখানে এক জায়গা দিয়ে এয়ার, গ্যাস অর ওয়েল ইনটেক ফ্রম কার্বোরেটর, তার মানে এটা হচ্ছে ইনটেক পোর্ট। এখানে 3টে পোর্ট থাকে, ঠিক আছে, একটা ইনটেক পোর্ট, একটা হচ্ছে তোর এক্সস্ট পোর্ট, একটা ট্রান্সফার পোর্ট, ঠিক আছে। তো এক্সস্ট পোর্টও থাকে, এটা উপরের দিকে থাকবে, ঠিক আছে, ইনটেকের তুলনায়। দেখ এই যে মিক্সিং রেশিওটা বুঝলাম। 3 to 6%, ঠিক আছে। যদি এর থেকে কম হয় তাহলে কি হবে, আর যদি বেশি হয় কি হবে। দেখ যদি এর থেকে কম আমি ইউজ করি, তার মানে কিন্তু আমার ইঞ্জিনের যে পরিমাণ লুব্রিকেশন দরকার সেটা সে পাবে না, ঠিক আছে, যার ফলে ইঞ্জিনের ড্যামেজ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। আর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ওই লুব্রিকেন্ট অয়েল বেশি পরিমাণে কম্বাসন হতে থাকবে পেট্রোলের সাথে সাথে, যার ফলে কিন্তু বেশি পরিমাণে স্মোক বা ধোঁয়া নির্গত হবে, ঠিক আছে। এটা এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে কি? হ্যালো, ঠিক আছে দাদা। আচ্ছা, এবার কথা এই ধোয়ার ব্যাপারটা, হ্যালো, ধোয়ার ব্যাপারটা আরেকবার বলো। কোনটা? একটু বলো। হ্যাঁ, আমি এক্সপ্লেন করবো যে লুব্রিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, ঠিক আছে। দেখ আচ্ছা মেন হচ্ছে যখন আমার কার্বোরেটরের থ্রু দিয়ে এই চার্জ প্লাস এই লুব্রিকেন্ট ওয়েলটা এন্টার করলো, ঠিক আছে, তো লুব্রিকেন্ট ওয়েলটা জাস্ট তোর ক্র্যাঙ্ক কেসে যাবে, ঠিক আছে। ফার্স্ট অফ ক্র্যাঙ্ক কেসে যাবে, ক্র্যাঙ্ক কেসের যে মেন বিয়ারিং, কানেক্টিং রডের জন্য সাপোর্টিং বিয়ারিং, প্লাস ওই পিস্টন আর সিলিন্ডার ওয়ালকে লুব্রিকেট করবে, ঠিক আছে। মানে এইভাবে তোর লুব্রিকেশন সিস্টেমটা চলবে। এবার একটা কথা বলি তোকে, দেখ আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, এবার একটা কথা হচ্ছে, এটা দেখতে সিম্পল, ঠিক আছে, সিম্পল, খরচ কম, মেনটেনেন্স কম, সব তো দেখেই বুঝতে পারছিস, ঠিক আছে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1 নাম্বার খুব বেশি পরিমাণে ধোঁয়া নির্গত হবে, আর 2 নাম্বার মনে কর খুব বড় কোনো ঢালু জায়গা থেকে বা পাহাড় বা কোথাও গিয়েছিস, মানে ওরকম যদি 2 স্ট্রোক ইঞ্জিনে মানে যায়, তারপর যখন ওরা ঢালু জায়গা থেকে নামবে না, সেই মুহূর্তে যেহেতু তোর ওয়েলটা কম পরিমাণে যাবে ফুয়েল, তাহলে তার সাথে সাথে লুব্রিকেন্ট ওয়েলও কম পরিমাণে যাবে, দেয়ারফর কিন্তু ইনসাফিসিয়েন্ট লুব্রিকেশন হবে, ঠিক আছে। প্লাস তোর এইখানে না যে এই যে মনে কর ওয়েলের সাথে আমি লুব্রিকেন্ট ওয়েলের সাথে পেট্রোলটাকে মিক্সিং করে পাঠাচ্ছি, তার মানে ওয়েলের সাথে কিন্তু ভালো রকম মিক্সিং অ্যাডিটিভ দিতে হবে যাতে ওটা প্রপারলি মিক্স আপ হয়, ঠিক আছে। বল এই লুব্রিকেশন সিস্টেমটার সম্বন্ধে কার কোনো প্রবলেম আছে তো বল। দাদা এই মিক্সিংটা করে কি, মিক্সিংটা মানে কোন মেকানিজমের দ্বারা করা হয় কি? ব্যাপারটা হচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে মিক্সিং প্রায়র বলে কিছু মানে ইনস্ট্রুমেন্ট বা ইয়ে লাগানো থাকে, ঠিক আছে। আর অনেক সময় না ডাইরেক্টই ওই ওয়েল ঢেলে বা তার উপরে লুব্রিকেন্ট ওয়েলটা মিক্সিং করে পাঠিয়ে দেওয়া, মানে একটা আন্দাজ মতো, মানে যেটা সাধারণ আমাদের ইয়েতে হয়, ঠিক আছে। না হলে কিন্তু না মানে হ্যাঁ বল।
না মানে আমি বলছি কি, মানে আগে বাজাজ এমএইচটি বলে একটা গাড়ি ছিল না, হ্যাঁ। ভোগা কত বিশাল ধরনের কত, হ্যাঁ তো ওই গাড়িটাকে পেট্রোলের সাথে একটা লুব্রিকেশন অয়েল পাওয়া যেত, ওই 5 টাকা করে নিত, ওইটা মানে মিশিয়ে মিক্স দিত করে পাঠানো হতো। ওই যে পাউচের মতো মিশিয়ে দিত ওটা। প্যাকেটের মতো। হ্যাঁ পাউচ ঠিক হ্যাঁ। ঠিক ঠিক পাউচ এরকম। হ্যাঁ নিয়ে ওই দুটাকে 10 টাকা ওই দুটাকে ডাইরেক্ট মিক্সিং করে ঢেলে দেওয়া হতো, হ্যাঁ তাই তো? ট্রাঙ্কিতে হ্যাঁ হ্যাঁ ঢালা হতো। এইটা একটা এখন কথা। এখনকার গাড়িতে তো হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে না এখন তো গাড়িতে হয় না। এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে 4 স্ট্রোক ইঞ্জিন ইউজ হয়, ঠিক আছে, ফার্স্ট অফ অল। আর প্লাস অনেক সময় কিন্তু মিক্সিং করার জন্য কিছু প্রায়র বা কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, ইঞ্জিনের ভেতরে। তো ঠিক আছে, মানে এইভাবে কিন্তু নর্মালি আমাদের এই 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 সমস্ত জায়গায় ওটা ডাইরেক্ট পেট্রোল ঢেলে তার উপরে ওই যে তুই বললি পাউচ ইয়ে করে কেটে ইয়ে করে দিল, ঠিক আছে। মানে সেক্ষেত্রে অতটা Okay. মিক্সিং রেশিওকে ওরা ইয়ে করে না, প্রাধান্য দেয় না, ঠিক আছে। তো সেকেন্ড স্লাইড, তারপরে স্লাইডে যাব। হ্যাঁ দাদা। এবারে দেখ আসছে ওয়েট সাম্প লুব্রিকেশন সিস্টেম, ঠিক আছে। প্রথম কথা, এটার নাম ওয়েট দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে, দেখ এখানে লেখাই আছে একটা সাম্প ইউজ হয় যার মধ্যে লুব্রিকেন্ট ওয়েল আমরা ইউজ করি, মানে স্টোর করা থাকে, ঠিক আছে। তো ওয়েট সাম্প লুব্রিকেশনের জন্য তোর যে ক্র্যাঙ্ক কেসটা থাকে না, তার নিচেই এই ওয়েল প্যানটা বা সামটা বসানো থাকে। এটার ক্যাপাসিটি তোর প্রায় 3 to 10 লিটার হতেই পারে, ঠিক আছে, 3 to 10 লিটারই হয়ে থাকে। এবারে ডিপেন্ড করছে তোর কি ধরনের ইঞ্জিন আমি ইউজ করছি তার উপরে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি কি কম্পোনেন্ট ইউজ হয়। প্রথম কথা সাম, যেটা তোর ওয়েলটাকে আমার স্টোর করবে। সেকেন্ড হচ্ছে স্ট্রেনার, যেটাকে বাংলায় আমি এক কথায় ছাকনা বা ছাকনি যেটা বলি আমরা, ঠিক আছে, যেটা কি করবে ওই ওয়েল থেকে কোনো ফরেন বা ডাস্ট পার্টিকেল তাহলে সেটাকে রিমুভ করবে। তারপর হচ্ছে তোর ওয়েল পাম্প, যার থ্রু দিয়ে ওয়েলটা মানে শাক হয়ে তোর ওটা কোনো ওয়েল ট্রাও বা অনেক ক্ষেত্রে প্রেসার ফিটের ক্ষেত্রে দেখবি থ্রু বাই মিনস অফ প্রেসার ডাইরেক্ট কোনো পার্টসে চলে গেল, ঠিক আছে। আর এখানে একটা দেখ লেখা আছে ওয়েল ট্রাও বলে, এটা জাস্ট কি ছোট্ট ছোট্ট একটা ওয়েল জমা রাখার জন্য একটা পাত্র টাইপ, ঠিক আছে। আর থ্রু আউট দ্য সিস্টেমে কি প্রেসার রিচ করছে সেটা মেজার করার জন্য প্রেসার গেজ। এবার ফার্স্ট সিস্টেমটা দেখায়। দেখ ফার্স্ট সিস্টেম হচ্ছে স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেম, ঠিক আছে। নামটা শুনে কি মনে হচ্ছে, স্প্ল্যাশ মানে কি ছিটিয়ে দেওয়া কোনো জিনিসকে, ঠিক আছে। তো এখানে দেখ এই যে এইটা হচ্ছে কিন্তু ওয়েল সামটা বা প্যানটা, যার মধ্যে দেখ এই ওয়েলটা লুব্রিকেটিং ওয়েলটা স্টোর হয়ে আছে, ঠিক আছে। দেখ এইখানে একটা ওয়েল স্ট্রেনার ইউজ হয়েছে, এখানে একটা ওয়েল পাম্প ইউজ হয়েছে। এইটাই কিন্তু এই ওয়েল থেকে ডাস্ট পার্টিকেল ফরেন পার্টিকেল গুলোকে রিমুভ করে দেবে, ঠিক আছে। দেন এখানে এই ওয়েল পাম্প ওয়েলটাকে সাকস করবে, যার জন্য এই ওয়েল ট্রাউগুলোতে গিয়ে ওয়েলটা পোর হবে। একটা কথা বলে রাখি তোদেরকে, যে মনে কর অনেক সময় তো দেখেছিস সব ক্ষেত্রে তার সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন হয় না, মাল্টি সিলিন্ডার ইঞ্জিনও হয়ে থাকে। তো যতগুলো কানেক্টিং রড থাকবে ততগুলো কিন্তু আমরা ট্রাউ ইউজ করে থাকি, ঠিক আছে। দেখ এইটা হচ্ছে কি ক্র্যাঙ্কশ্যাফট, এটা ক্যামশ্যাফট। এর এইদিকে যে বিয়ারিংটা থাকে সেটা হচ্ছে মেন বিয়ারিং, আর কানেক্টিং রডের হেল্পের জন্য এখানে কানেক্টিং রড সাপোর্টিং বিয়ারিংস দেওয়া থাকে, ঠিক আছে। এবার দেখ যেহেতু ক্র্যাঙ্কশ্যাফটটা তো রোটেট করছে, তার ফলে কি হবে, এই যে দেখ কানেক্টিং রডের নিচে একটা দেখ জাস্ট চামচের মতো একটা ইয়ে লেগে আছে, দেখতে পাচ্ছিস সবাই? আচ্ছা দাঁড়া এক মিনিট। আচ্ছা এই এন্ডটা কি কেউ দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস না এই জায়গাটা? হ্যাঁ পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা আচ্ছা পাওয়া যাচ্ছে। আচ্ছা। তো দেখ যখন ক্র্যাঙ্কশ্যাফটটা রোটেট করবে, ঠিক আছে, তো সেই মুহূর্তে কি হবে, এইখানে যে এই যে স্কুপ বা স্পুন চামচের মতো যে ইয়েটা কানেক্টিং রডের এন্ডে অ্যাটাচ করা আছে, সেটা কি করবে ওই ওয়েল ট্রাউ থেকে না ওয়েলগুলোকে চারিদিকে ছিটিয়ে দেবে। যার ফলে কি হবে দেখ আমার যে পিস্টন সিলিন্ডার প্লাস তোর ক্র্যাঙ্কশ্যাফট সমস্ত কিছুতে লুব্রিকেশন হয়ে যাবে। প্লাস
এই থ্রু আউট দ্য ক্র্যাঙ্কশ্যাফট একটা হোল ড্রিল করা থাকে, যার থ্রু দিয়ে ওই মেন বিয়ারিংস আর কানেক্টিং রডের যে বিয়ারিংসগুলো সেইগুলোতে কিন্তু তোর লুব্রিকেন্ট পৌঁছে যায়। ঠিক আছে, আর থ্রু আউট দ্য সিস্টেম কি প্রেসার রিচ হচ্ছে সেটার জন্য ওয়েল প্রেসার গেজ আমরা ইউজ করে থাকি। এবার বল এইটা বুঝতে কার কি প্রবলেম হলো, এই স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটা যদি কার কোনো ওয়েলটা প্রেসারটা আমরা মেজার করবো কেন? প্রেসারটা আমরা মেজার করব কেন? ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে দেখ, এক নাম্বার হচ্ছে প্রেসার মেজার, এটাতে তুই ঠিকমতো বুঝতে না পারলেও পরের বারে যখন প্রেসার ফিট থাকবে না তখন বুঝতে পারবে। কারণ দেখ, একটা স্পেসিফাইড প্রেসার সবসময় মেনটেন করা হয়, তার থেকে কম প্রেসার থাকলেও আমি কিন্তু সেই অয়েলকে তার পারফেক্ট পজিশনে পাঠাতে পারবো না, প্রথম কথা এটা। 2 নাম্বার, যদি প্রেসার বেশি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু ইঞ্জিনের ক্ষতি হবে, যেটা তোর আমি প্রেসার ফিটে ওটা তোরা দেখতে পাবি। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? দাদা হ্যালো, আছে একটা কোশ্চেন। হ্যাঁ লুব্রিকেশন সিস্টেমে অন্যান্য ক্যামশ্যাফট ওগুলো কি করে লুব্রিকেশন হবে? কি করে লুব্রিকেশন হবে? কেন তো এই যে ক্র্যাঙ্কশ্যাফট মনে কর দেখ, যেহেতু আমার এই যে ক্র্যাঙ্কশ্যাফটটা তো রোটেট করছে, তার ফলে কি হবে, এই যে কানেক্টিং রডের নিচে যে স্পুনের মতো যেটা স্কুপ বলে অনেকে, ঠিক আছে, যেটাকে ওটা কি করবে, অয়েলটাকে না তোর স্প্ল্যাশ আউট করে দেবে, যেটার দ্বারাই কিন্তু ক্যামশ্যাফট তোর ইয়ে হবে। মানে এখানে কোনো রকম কোনো প্রেসারের দ্বারা মানে ডিরেক্টলি ক্যামশ্যাফটে কোনো লুব্রিকেশন হবে না। এই জন্যই এটা তোর আমাদের লাইট সিম্পল ইঞ্জিনের জন্য ইউজ হয়। ঠিক আছে, এই লুব্রিকেশনটা কখনোই হাই লোড ইঞ্জিন বা মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে এটা ইউজ হবে না। ঠিক আছে, কারণ ওইখানে এই লুব্রিকেশনটা অতটা এফিসিয়েন্টলি কাজ করতে পারবে না। ঠিক আছে, সেখানে কিন্তু প্রেসার ফিট লাগবে, মানে তোকে ডিরেক্টলি ক্যামশ্যাফটে মানে লুব্রিকেন্ট ওয়েলকে কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। আচ্ছা এবার আছে দেখ স্প্ল্যাশ অ্যান্ড প্রেসার লুব্রিকেশন। আসলে দেখ, যখনই কোনো আমার মনে করো একটা ইঞ্জিন, সেটা একটু হাই বিয়ারিং লোড বা হাই লোডের কোনো গাড়ি, ঠিক আছে, তার ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। কারণ দেখ, শুধুমাত্র স্প্ল্যাশিং সিস্টেম দ্বারা তো আমরা ক্যামশ্যাফট বা ওই মেন বিয়ারিংকেও জাস্ট মানে ওইভাবে আমরা লুব্রিকেট করতে পারি না, সেক্ষেত্রে লুব্রিকেশনটা এফিসিয়েন্ট হবে না। ঠিক আছে, ইঞ্জিনের ক্ষতি হওয়ার টেন্ডেন্সি রয়ে যাবে। তো এইখানে কি করা হয়, স্প্ল্যাশ সিস্টেমটাকেও রেখেছে প্লাস প্রেসার লুব্রিকেশনও রেখেছে। এখানে কিছু কম্পোনেন্ট তোর স্প্ল্যাশ লুব্রিকেশনের দ্বারা তোর লুব্রিকেট হবে, আর কিছুটা ডিরেক্টলি তোর আমার ও লুব্রিকেট ওয়েলকে ওখানে পাঠিয়ে লুব্রিকেশন করা হবে। যেমন দেখ, এখানে আমি যদি দেখি যে যেহেতু আমরা স্প্ল্যাশ লুব্রিকেশন সিস্টেমটা দেখে এলাম, এখানে এই যে স্কুপটা ইউজ হয়েছে না, এ যখন এই ওয়েলটাকে স্প্রেড আউট করবে তখন কিন্তু এই ওয়েলটা এই যে ক্র্যাঙ্কশ্যাফটটাকে কিন্তু মোটামুটি ঠিকভাবে লুব্রিকেট করে দেবে। ঠিক আছে, কিন্তু এই এখনই একজন কোশ্চেন করলো যে ক্যামশ্যাফটটাকে কি করে লুব্রিকেট করবে। ঠিক আছে, তো এই ক্যামশ্যাফটকে লুব্রিকেট করার জন্য এই ওয়েল পাম্পের থ্রু দিয়ে, এই সিঙ্গেল লাইনের থ্রু দিয়ে তোর একটা করে লাইন উঠে যাবে, যেমন দেখ একটা মেন বিয়ারিং এ, একটা কানেক্টিং রড বিয়ারিং এ, আর এই লাইনটা চলে গেছে আমাদের ক্যামশ্যাফটের বিয়ারিং এ, প্লাস ওখানে যে ভালভ মেকানিজমের জন্য, সেই ভালভ মেকানিজমকে লুব্রিকেট করার জন্য ওটা পৌঁছে যায়, যার ফলে কি হয়, লুব্রিকেশনটা আগের তুলনায় বেশি এফিসিয়েন্ট হয়। ঠিক আছে, তার মানে কি এখানে তোর স্প্ল্যাশ লুব্রিকেশনও করা হবে, আর কিছু পার্টসকে বাই মিনস প্রেসারও লুব্রিকেট করা হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও প্রেসারটাকে মেজার করার জন্য একটা প্রেসার গেজ রাখা হবে, কারণ স্পেসিফাইড প্রেসারটাই রিকোয়ারমেন্ট দরকার হয়। আচ্ছা, আগের বারে যে কোশ্চেনটা করেছিলি ওই যে ক্যামশ্যাফটকে কিভাবে লুব্রিকেট করা হবে স্প্ল্যাশিং সিস্টেমে, সে কি এইবারে বুঝতে পারলি এটা? হ্যাঁ বুঝলাম, ওই মানে ওই পাইপটা দিয়ে লুব্রিকেটিং একদম, অয়েলটা, কারণ ওখানে ওয়েল পাম্প দেওয়া আছে, যে পাম্প হাই প্রেসারে বা স্পেসিফাইড প্রেসারে তোর ওটা লুব্রিকেন্ট ওয়েলকে কিন্তু পাঠাবে, ডিরেক্টলি পাঠিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখ একটা আছে হাই প্রেসার লুব্রিকেশন, এটার একটা মানে এই ভিডিও ক্লিপ আছে, আমি এটা তোদের দেখাচ্ছি, হ্যাঁ ভালো করে দেখ। এটা এখানে কোনো রকম কোনো স্প্ল্যাশিং সিস্টেম নেই, ঠিক আছে, ফুললি প্রেসারের দ্বারা যাবে।
আচ্ছা, এটা সবাই দেখলি? ইয়েস দাদা। হ্যাঁ, এবারে বল কার কি প্রবলেম রইলো, আর ফার্স্ট আমাকে একটা বল যে এই সিস্টেমটার আগে সিস্টেমের মধ্যে তোরা ডিফারেন্স কি দেখলি, বা কি কি ইকুইপমেন্ট এক্সট্রা ইউজ হয়েছে? একটা নজলের মতন একটা কি ইউজ হয়েছে এখানে, প্রথম কথা একটা প্রেসার রেগুলেটর ইউজ হয়েছে, তোরা কেউ দেখেছিস কি? ফিল্টার, হ্যাঁ, তারপর ঠিক আছে। ফিল্টার। প্লাস একটা ফিল্টার ইউজ হয়েছে। আচ্ছা, এই এই প্রসেসটা ওটা বুঝতে কার প্রবলেম হলো বল? আচ্ছা দাদা, হ্যাঁ বল। ওই যে ওই মানে পাইপ থেকে লুব্রিকেটিং অয়েলটা ধরো ওই ক্র্যাঙ্ক শ্যাফটের হোলগুলোর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? হুম। এবার ক্র্যাঙ্ক শ্যাফটটা তো ঘুরছে, হুম। ওর ভিতরে কি করে অয়েল গুলো ঢুকবে তখন? মানে দেখ, ব্যাপারটা মানে হচ্ছে এই যে হোলগুলো দেখলি না, হোলগুলো কিন্তু থ্রু আউট দ্য ক্র্যাঙ্কশ্যাফট করা আছে, ঠিক আছে? মানে ডাইরেক্ট লুব্রিকেন্ট অয়েলটা না ওই হোলের থ্রু দিয়েই পাস আউট হতে থাকবে। ও রোটেট করুক বা ইয়ে করুক, থ্রু আউট দ্য ক্র্যাঙ্কশ্যাফট তো হোলটা করা আছে, দেখলি তো তোরা? না আরেকবার চালাবো বল। হ্যাঁ দেখেছি, মানে ওই কি বলে জিগজ্যাগ প্যাটার্নে হ্যাঁ 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 হোলগুলো হ্যাঁ, ঠিক আছে। হুম। প্লাস তোর এখানে কিছু স্প্রাউট মানে ওয়ান টাইপ অফ নজেল ইউজ করেছে, যেগুলো দ্বারা কি করছে, হাই প্রেসারে সিলিন্ডার ওয়ালকে লুব্রিকেট করছে, ঠিক আছে? প্লাস যখন ক্র্যাঙ্কশ্যাফট আর সিলিন্ডার ওয়াল হয়ে গেল, লুব্রিকেন্ট অয়েল কিন্তু ওই গ্যালারিজের থ্রু দিয়ে ক্যামশ্যাফটে চলে গেল, যেখানে ক্যামশ্যাফটের প্রত্যেকটা ভালভের যে স্প্রিং দিয়ে যে মেকানিজম করা আছে প্রত্যেকটাকে লুব্রিকেট করলো। এবার একটা কথা বল, এই যেমন লুব্রিকেশন হয়ে গেল, দেন ওয়েলগুলো তো ডিউ টু গ্র্যাভিটি ওরা তো নিচে জমা হবে আবার ওয়েল প্যানে। হ্যাঁ, হ্যাঁ, তাই তো। তো এইটাই এখানে মেন পার্থক্যটা হচ্ছে এই, এখানে যে আমরা মানে ফুললি প্রেসারের দ্বারা করব, ঠিক আছে? আর এই যে প্রেসার রেগুলেটর ইউজ হয়েছে, এর মেন কারণ হচ্ছে কি, মনে করে স্পেসিফাইড যদি প্রেসারের থেকে বেশি প্রেসার হয়ে গেল, তো প্রেসার রেগুলেটরটা খুলে গিয়ে ওইখান থেকে কিছুটা অ্যামাউন্ট লুব্রিকেন্ট অয়েল আবার অয়েল প্যানে পড়ে যাবে, ঠিক আছে? নিয়ে প্রেসারটাকে মেনটেন রাখবে। বল এবার কারো কি এটা অসুবিধা আছে? না দাদা, বুঝেছি। হ্যাঁ, না দাদা ঠিক আছে। দাদা, এখানে প্রেসার রেগুলেট করার দরকার কি আছে? প্রেসার যদি একটু বেশিও হয় কি প্রবলেম? বেশি হলে, প্রেসার বেশি হলে এখানে ইকুইপমেন্ট গুলো তো ক্ষতি হবে হাই প্রেসারে। সবারই তো ও। একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না, কারণ দেখ প্লাস সবগুলো মোশনে আছে, ঠিক আছে? আর কম প্রেসার হলে কিন্তু যদি মানে যা দরকার তার থেকে যদি লো প্রেসার হয়ে যায়, তাহলে তো ও তার নিজের স্পেসিফাইড পজিশনে পৌঁছাতেই পারবে না, ঠিক কি না? আচ্ছা, এটা কিন্তু তোর মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে বা যে সমস্ত ইঞ্জিনে হাই লোড ইঞ্জিন যেগুলো, সেখানে এটা ইউজ হবে, ঠিক আছে? দাদা, হাই প্রেসার হলে তো একটা ভলভ ধরো খুলে গেল, হ্যাঁ, প্রেসারটা মেনটেন হয়ে গেল। লো প্রেসার হলে সেটা কি করে করবে? মানে আবার প্রেসার হলে আবার প্রেসার তোকে সাক করতে হবে। তখন পাম্পের স্পিডটা বাড়াতে হবে। মানে পাম্পটা আরো বেশি পরিমাণে তোর অয়েলটাকে ইয়ে করার চেষ্টা করবে, সাক করার চেষ্টা করবে। বেসিক্যালি দেখ, এই যে প্রেসার রেগুলেটর, এটা কখনোই খুলবে না যদি না স্পেসিফাইড। আচ্ছা, তোরা কি কেউ ভালভ পড়েছিস, চেক ভালভ বা ফ্লোর ভালভ, এগুলো পড়েছিস কেউ? হ্যাঁ, খুবই পাওয়া ছিল। আচ্ছা, তো এই যে ভালভগুলোর কাজ জানিস তো, যে ওরা না একটা স্পেসিফাইড প্রেসারেই মানে চলবে, ঠিক আছে? তার থেকে যদি বেশি প্রেসার হয় তখনই কিন্তু ওই ভালভ ওপেন হবে, এটা জানিস তো? হ্যাঁ, তো এইখানে কিন্তু সেটাই বোঝায় রাখা আছে। মনে কর ফ্লুইডটা যে ওর উপর একটা প্রেসার ইম্প্যাক্ট করবে, প্লাস তোর ভালভে যে মনে কর ভালভ মেকানিজমের জন্য ওইখানে যে অনেক অনেক ক্ষেত্রে একটা মানে বলের মতো শেপ ইউজ করা থাকে ভালভে, তার একটা এরিয়া আছে, তার ফলে একটা ফোর্স এক্সার্ট আছে। তো এই ফোর্সে খুলবে, এটা আগে থেকে এটা ফিক্স করা থাকে। ওর থেকে বেশি হলে তবেই ওটা খুলবে, না হলে খুলবে না প্রেসার রেগুলেটর। বুঝতে পারলি তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, বুঝেছি। বুঝেছি। এবারে আসছে তোর ড্রাই সাম লুব্রিকেশন, ঠিক আছে? দেখ, কথাটা শুনে মনে হচ্ছে সামটা ফুললি ড্রাই থাকবে, ঠিক আছে? কিন্তু এটা এরকম না। একটা টাইম এটার মধ্যে কিন্তু লুব্রিকেন্ট অয়েলটা আসে, ঠিক আছে? এবারে কিভাবে হয় সেটা আমি তোদেরকে বলছি। আর এটা মেনলি ইউজ হয় স্পোর্টস কারে। তো ফার্স্ট অফ অল আমি তোর এই লুব্রিকেশন সিস্টেমটা বলি, তারপর বলবো যে এটাতে কেন ওয়েট সাম ইউজ করলে কি প্রবলেম হতো, ঠিক আছে? দেখ, এখানে
আমার ইঞ্জিন পার্টস গুলোকে এর থ্রু দিয়ে দেখানো হয়েছে, মানে যে সমস্ত পার্টস গুলোকে আমি লুব্রিকেট করছি। এবারে তোরাই বললি যে লুব্রিকেশন হওয়ার পর ডিউ টু আন্ডার গ্রেভিটি আমার সমস্ত লুব্রিকেন্ট অয়েলটা ওই ওয়েট সাম্পের ক্ষেত্রে প্যানে অয়েল প্যান বা অয়েল সাম্পে গিয়ে জমা হতো, ঠিক আছে? এখানেও এটা এই ইঞ্জিন অয়েল সাম্পে গিয়ে জমা হবে, ঠিক আছে? এইখানে এই ইঞ্জিন অয়েল সাম্পটা না ছোট আকৃতির হয়, এই জন্য একে অনেক সময় স্যালো সাম্পও বলা হয়ে থাকে, কারণ এইখানে তো আর লুব্রিকেন্ট অয়েলটা কালেক্ট হয়ে রয়ে যাবে না, ঠিক আছে? দেখ এখানে একটা স্ক্যাভেঞ্জ অয়েল পাম্প রয়েছে। এর কাজ কি, এই যে স্যালো সাম্পের যে লুব্রিকেন্ট অয়েলটা পড়বে, ঠিক আছে, ইঞ্জিন লুব্রিকেশনের পরে সেইটাকে টেনে নিয়ে এসে অয়েল রিজার্ভারে নিয়ে আসা। তার সাথে সাথে এইখানে কোনো রকমের যদি গ্যাস বা এয়ার রয়ে গেল সেটাকেও কিন্তু ও টেনে নিয়ে চলে আসে, ঠিক আছে? আর এইখানে আমরা একটা অয়েল রিজার্ভার ইউজ করি, যেটা হচ্ছে দেখতে অনেকটা টল ন্যারো সাইজের হয়, ঠিক আছে? এখানে কিছু প্লেট যেগুলোকে বাফেল প্লেট লাগানো থাকে। কেন লাগানো থাকে? কারণ যখন অয়েলটা স্ক্যাভেঞ্জ অয়েল পাম্পের হেল্পে অয়েল রিজার্ভারে এসে পড়বে তখন এটা বাফেল প্লেটের থ্রু দিয়ে পড়বে, যার ফলে কি হবে, ওই যে স্ক্যাভেঞ্জ অয়েল পাম্পটা ওই তোর লুব্রিক্যান্ট অয়েলের সাথে সাথে তো আমার তোর কোনো গ্যাস বা এয়ার এগুলোকেও তো সাক্স করে নিয়েছে, তো সেইগুলোকে রিমুভ করার জন্য, ঠিক আছে? এবার দেখ ওপর আরেকবার বলো। হ্যাঁ আমি একটা কথা বলি, দেখ এখানে যে স্ক্যাভেঞ্জিং মানে কেউ জানিস স্ক্যাভেঞ্জিং কোন স্ক্যাভেঞ্জিং মানে বার্নড আউট গ্যাস গুলোকে আর কি ইঞ্জিন সিলিন্ডার থেকে বের করে মনে দেওয়া। কর কোনো জিনিসকে ওয়েস্ট ভাবছে তো সেটাকে আবার রিইউজ করার জন্য আমরা স্ক্যাভেঞ্জিং, ওটাকে স্ক্যাভেঞ্জিং বলি ওয়ান টাইপ অফ, ঠিক আছে? তো স্ক্যাভেঞ্জ অয়েল পাম্পটারও কাজ এখানে এটাই, এই যে লুব্রিকেশনের পর যে ইঞ্জিন অয়েল লুব্রিকেন্ট অয়েলটা ওই স্যালো সাম্পে গিয়ে পড়লো সেটাকে সাক্স করে নিয়ে মানে টেনে নিয়ে আসা, ঠিক আছে? তার সাথে সাথে ওখানে যে এয়ার বা কোনো গ্যাস রয়ে গেল সেটাকেও টেনে নেবে, যার ফলে কি হয়, ওই ইঞ্জিনের মধ্যে না জাস্ট একটা অ্যাটমসফিয়ার প্রেসারের তুলনায় একটা লো প্রেসার মেনটেন হয়, ব্যাকআপ প্রেসার একটা মেনটেন হয়, ঠিক আছে? তো এবার দেখ আমাকে তো অয়েলটা ওই যে লুব্রিক্যান্ট অয়েল সেখান থেকে তো গ্যাসটাকে রিলিজ তো করতে হবে, যার জন্য ওই অয়েল রিজার্ভারে কিছু প্লেট রাখা থাকে যেগুলোকে বলে বাফেল প্লেট, যার থ্রু দিয়ে তোর ওই অয়েল থেকে গ্যাসগুলো রিলিজ হয়ে যাবে, প্লাস তোর এটা কিছুটা হলেও কুলিং করে, ঠিক আছে? যদি আমরা এখানে অয়েল কুলার ইউজ করব, তার কারণ দেখ আমার ইঞ্জিন থেকে ওইটা হিট ক্যারি করে নিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই ওর টেম্পারেচার অনেক বেশি। তোরা এগ্রি করছিস তো এটার সাথে? হ্যাঁ, এবার মনে কর যদি টেম্পারেচার খুব বেশি হতে থাকে ওর তো ভিসকোসিটি কমতে থাকবে, তো তার মানে কি আমাদের উচিত কি যে ওকে ঠান্ডা করতে হবে, তবে না আমরা পরের বারে আবার এফেক্টিভ লুব্রিকেশনটা পাবো। তো এরপর এই যে মেন অয়েল পাম্প আমরা এখানে ইউজ করেছি, সেই মেন অয়েল পাম্পটা ওই অয়েল রিজার্ভার থেকে অয়েলটাকে টেনে আনার চেষ্টা করে। তাহলে ফার্স্ট অফ অল ও অয়েল ফিল্টারের থ্রু দিয়ে পাস হয়, যেখানে ডাস্ট পার্টিকেলগুলো তো রিমুভ হয়ে যাবে। দেন এটা যাবে অয়েল কুলার, যেখানে অয়েলটাকে ঠান্ডা করা হবে। দেন এটা যাবে ইঞ্জিন থ্রু প্রেসার রেগুলেটর। এখানে ডায়াগ্রামে দেখানো হয়নি, কিন্তু প্রেসার রেগুলেটর থেকে একটা ব্যাক লাইন চলে যায় তোর ওই আমাদের অয়েল রিজার্ভারে, কারণ যখনই প্রেসারটা স্পেসিফাইড প্রেসারের তুলনায় বেশি হবে সেই অয়েল কিন্তু কিছুটা অয়েল কিন্তু আবার অয়েল রিজার্ভারে গিয়ে পড়বে, যাতে প্রেসার মেনটেন থাকে, ঠিক আছে? এইটা হচ্ছে ড্রাই সাম্প। এবারে দেখ একটা টাইম কিন্তু এই সাম্পটা ড্রাই রয়েছে, ঠিক আছে, যখন লুব্রিকেশন হবে, তাই তো? কিন্তু আফটার লুব্রিকেশন ওই ইঞ্জিন থেকে লুব্রিকেন্ট অয়েলটা ওইখানে গিয়ে পড়বে। এইটাতে কি হয় জানিস তো, মানে লুব্রিকেন্ট অয়েলটা না পারফেক্টলি ইউজ হয় মেন এটা, প্লাস অয়েল রিজার্ভারে মানে লম্বায় অনেক টল, ঠিক আছে, হয়ে থাকে, তো তার ফলে কি হয় এর লুব্রিকেন্ট অয়েল ক্যাপাসিটিটাও বেশি হয়ে থাকে, ঠিক আছে? তো এবারে আসি এটাকে স্পোর্টস কারে ইউজ করে কেন ওয়েট সাম্প ইউজ করছে না? দেখ আমরা জানি স্পোর্টস কার বা রেসিং কার বা কোনো স্পোর্টস বাইক, ঠিক আছে, যেগুলো কোনো হাইওয়ে বা তোর যদি ট্র্যাকেই চলে, তারা কিন্তু খুব হাই অ্যাক্সেলারেশনে ঘোরে, এমনকি যখন কর্নারিং করে তখনও তোরা দেখে থাকবি যে তার অ্যাক্সেলারেশন পাওয়ার বা হাই ভেলোসিটিতে তারা মুভ করে, ঠিক আছে? এবারে থিঙ্কিং কর ওয়েট সাম্পে যে অয়েল পেনের মধ্যে যে অয়েলটা আছে, সেই অয়েলটা তো ওই হাই গ্র্যাভিটেশনাল লোডের জন্য ওটা তো পড়ে যাবে নিচে, স্লস করে যাবে, ঠিক আছে?
এবার আমাকে স্লস করে গেলো, তার মানে ওয়েল পেনে আর ততটা পরিমাণ ওয়েল নেই, তাহলে কি আর আগের মতো লুব্রিকেশন হবে? হবে না তো লুব্রিকেশনটা আগের মতো। না ওয়েল স্টারভেশনের সৃষ্টি হয়ে যাবে, মানে ওয়েলের ঘাটতি হবে, যার ফলে কিন্তু ইঞ্জিন ড্যামেজ হওয়ার টেন্ডেন্সি থাকবে। এইটা এই তো ড্রাই সাম্পে হবে না, কারণ দেখ প্রথম কথা ওয়েল রিজার্ভারের সাইজ অনেক বড়, স্লস হওয়ার টেন্ডেন্সি থাকলেও ওর কোনো ভয় নেই, ঠিক আছে। আর সাম্প তো ম্যাক্সিমাম টাইম তো ওর সঙ্গে তো কোনো ইয়েই নেই এখানে, সেই জন্য ওয়েল রিজার্ভার আলাদা করে আমরা ইউজ করছি, ঠিক আছে। এই জন্যই স্পোর্টস কারে ড্রাই সাম্প ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। দেখ একটা জিনিস ঠিক যে এটার তোর অনেক কম্পোনেন্ট আছে, এটা কস্টলি হবে, বাল্কি হবে, প্লাস কিভাবে আমি এত কম্পোনেন্টকে সেট আপ করবো, ঠিক আছে, এইগুলো থাকে প্রবলেম। কিন্তু স্পোর্টস কারের ক্ষেত্রে এই লুব্রিকেশনটাই কিন্তু এফিশিয়েন্ট লুব্রিকেশন, ঠিক আছে। এবার বল কারো কিছু প্রবলেম থাকলে, মানে বুঝতে পারলি না এখানে কিছু? দাদা বলছি এটার যে অয়েল যাওয়ার যে ইন্টারভালটা, মানে এটা কন্টিনিউয়াস যায় নাকি একটু পর পর অয়েলটা যায়, সেটা বুঝলাম না। দেখ ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন অন যখন আছে তোর এটা অনবরত কাজ হবে, বুঝলি তো। যখনই ওয়েলটা এসে সাম্পে গিয়ে পড়বে, স্ক্যাভেঞ্জ পাম্প সঙ্গে সঙ্গে এটাকে টেনে নিয়ে চলে যাবে। প্লাস আমরা মেন ওয়েল পাম্প ইউজ করছি যেটার প্রেসার বেশি, সেটা তো হাই প্রেসারে সাক করে নিয়ে চলে যাবে, ঠিক আছে। মানে এরকম কোনো ব্যাপার না, কিন্তু কি আমরা একটা না একটা তো ফিল করতেই পারবো যে এই যে ওয়েলটা টেনে নিয়ে গেল প্লাস লুব্রিকেশন, ঠিক আছে, তাহলে কিছুটা টাইম তো সামটা ড্রাই থাকবে না, সেই জন্য। কিন্তু ড্রাই সাম বলতে এরকম না যে এটা ফুললি ড্রাই, ঠিক আছে। মানে মেন কথা হচ্ছে আমরা এই সাম্পে লুব্রিকেন্ট ওয়েলটাকে কিন্তু স্টোর বা কালেক্ট করে রাখি না, বুঝতে পারলি তো। আমরা সেটা করি ওয়েল রিজার্ভার। বুঝলাম আচ্ছা বুঝলাম। দেখ এতক্ষণ ধরে আমরা ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেম নিয়ে পড়াশোনা করলাম, ওইটাই মেন মানে মেন লুব্রিকেশন সিস্টেমের মেন পার্ট। কিন্তু তাছাড়াও আমরা ট্রান্সমিশন সিস্টেমে লুব্রিকেশন করে থাকি, সাসপেনশন গিয়ারিং এ আমরা লুব্রিকেশন করে থাকি, তাই তো? কারো কিছু এরকম কোনো প্রবলেম আছে কি এগুলো শুনে? এবার দেখ একটা কথা বলি, ট্রান্সমিশন ফ্লুইড আমাদের ইঞ্জিন অটোমোবাইলের যে ট্রান্সমিশন পোর্শন গুলো, ঠিক আছে, সেই ট্রান্সমিশন পোর্শনে গিয়ারে, ঠিক আছে, যাতে আমরা পারফরমেন্সটা ভালো পাই তার জন্য কিন্তু ট্রান্সমিশন ফ্লুইড ইউজ করে থাকি। এবারে বিভিন্ন টাইপের ট্রান্সমিশন ফ্লুইড থাকে, ঠিক আছে। তোর যেমন এখানে দেখ কিছু লেখা আছে ডেক্সরন, মেরকন, ঠিক আছে। এই যে ইয়েটা ইউজ করছে না, এর কিন্তু বিভিন্ন রকমের গ্রেড হয়, এর গ্রেডের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকমের আমরা ট্রান্সমিশন ফ্লুইড পেয়ে থাকি, ঠিক আছে। তারপর আছে তোর HFM, ঠিক আছে, যেটা হাই ফ্রিকশনাল মডিউলিটির জন্য হয়ে থাকে। এইটা ডেক্সরন মেরকনের তুলনায় কিন্তু এফেক্টিভলি কাজ করে থাকে। দেন আছে সিনথেটিক ফ্লুইড, এটা একটু কস্টলি, ঠিক আছে, ওই ডেক্সরন আর মেরকনের তুলনায়। তারপর আছে তোর হাইপয়েড গিয়ার অয়েল, তা গিয়ার অয়েলের ভিসকোসিটি বেশি হয়, ঠিক আছে, প্লাস যাতে ও হাই প্রেসারকে, ঠিক আছে, মানে নিজের মধ্যে মানে ইয়ে করতে পারে, হোল্ড করতে পারে, কন্ট্রোল করতে পারে, তার জন্য কিছু অ্যাডিটিভসও ওর মধ্যে মেশানো হয়ে থাকে, ঠিক আছে। প্লাস তোর মোটর অয়েল, যে সমস্ত ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম এখনো পর্যন্ত রয়েছে সেখানে মোটর অয়েল ইউজ হয়ে থাকে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রিজ। গ্রিজ হচ্ছে একটা সেমি সলিড লুব্রিকেন্ট, ঠিক আছে। এইটা তোর মনে কর কোনো কোথাও কোনো রকম কোনো জয়েন্ট আছে, স্টিয়ারিং এ জয়েন্ট, সাসপেনশনে, এই সমস্ত জায়গায় গ্রিজ কিন্তু ইউজ হয়ে থাকে, ঠিক আছে। এটাও তোর ওয়েল থেকেই সৃষ্টি মানে তৈরি হয় এবং এটাকে থিক করা হয়, ঠিক আছে। আর অনেক জায়গায় স্পেসিফিক অ্যাপ্লিকেশন যদি বলি, যেমন মনে কর কোথাও খুব হাই স্পিড বিয়ারিং লোড পড়ে যাচ্ছে, ঠিক আছে, ওপেন গিয়ারের ক্ষেত্রে খুব হট বা কোল্ড কন্ডিশনে এর মধ্যে বিভিন্ন রকম অ্যাডিটিভ মিশিয়ে আমরা কিন্তু ওর মানে ইয়েটাকে ইমপ্রুভ করতে পারি, ঠিক আছে, গ্রিসটাকে। তো দ্যাটস ইট, দ্যাটস ফ্রম অল। আচ্ছা বল কারো কোনো দাদা এগুলো কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ এই এই যে লুব্রিকেন্ট অয়েল গুলো কি দিয়ে তৈরি হয়? মানে যেরকম ওই যে মোবাইল গুলো কি দিয়ে তৈরি হয়? মানে যেরকম আমরা খনিজ থেকে তৈরি করি। ম্যাক্সিমাম তোর আমাদের যে অয়েল থাকে ক্রুড অয়েল হিসেবে তো থাকে, প্লাস 10 to 20% তোর অ্যাডিটিভস মেশানো থাকে, ঠিক আছে।
অ্যাডিটিভস এর মধ্যে যেমন যদি বলি মনে কর যাতে আমরা ফোম ক্রিয়েট না হয়, ঠিক আছে, এই জন্য আমাকে অ্যান্টি ফোম এজেন্ট মেশাতে হবে, যেটা একটা সিলিকন কন্টেনিং এলিমেন্টগুলোকে আমাদের ইউজ হয়ে থাকে। প্লাস মনে কর আমি তোদের কিছুক্ষণ আগে বলেছিলাম ভিসকোসিটি ইন্ডেক্স, ঠিক আছে, ওই ভিসকোসিটি ইন্ডেক্সকে ইমপ্রুভ করতে হবে। তাহলে কি হবে, যতই টেম্পারেচার চেঞ্জ হোক তার ভিসকোসিটি চেঞ্জের মানে টেন্ডেন্সিটা কমে যাবে, ঠিক আছে। তো তার জন্য কি করা হয়, অনেক সময় পলিঅ্যাক্রাইলেট বা বিউটাডাইন ওর মধ্যে মেশানো হয়। প্লাস যাতে করশন কম হয়, তো এই জন্য করশন ইনহিবিটর হিসাবে তোর কিছু অ্যালকালাইন ম্যাটেরিয়াল ইউজ হয়ে থাকে, ঠিক আছে, যেগুলো কি করবে বলতো ওই সারফেসের উপরে যদি কোনো রকম কোনো অ্যাসিড ফর্মেশন হয় না তো ওই অ্যাবজর্ব করে নেবে, মানে অ্যাসিডটা ফর্মেশনই হতে দেবে না, ঠিক আছে। এইগুলোই হচ্ছে অ্যাডিটিভস এর মধ্যে যেগুলো ওর মধ্যে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। প্লাস ওর তো দেখলি ডিটারজেন্টিং এফেক্ট রয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো আর কারো কিছু কোনো বুঝতে প্রবলেম হলো তো বলতে পারিস, এই যতটুকু আমি তোদেরকে মানে জানাতে পারলাম তার মধ্যে। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝতে পারলি তো মোটামুটি হলেও? হ্যাঁ ভালো লাগলো। বুঝেছি, ভালো লাগলো। হ্যাঁ দাদা বুঝতে ভালো হ্যাঁ লাগছে দাদা। ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখছি, সেটা ভালো লাগবে। এটাই হ্যাঁ মানে এটা চালিয়ে রাখা দরকার, ঠিক একদম। আছে, না হলে তো ইমপ্রুভমেন্ট কিভাবে হবে। যাই হোক, লুব্রিকেশন সিস্টেম সম্বন্ধে বেসিক নলেজ হয়ে গেছে আশা করি সবারই। হ্যাঁ